So in today's class we'll study about chemical change. Okay, so chemical change কখন হয় যখন আমাদের তোমার ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয়ে যায়, মানে এরকম একটা চেঞ্জ আসে যেটার ভিতরে ওর ইন্টারনাল স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, ওটার ভিতরে যে কেমিক্যাল কম্পাউন্ডসগুলো আছে, যে মলিকিউলসগুলো আছে, ওটার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, and an entirely new substance is formed as a result. না বুঝতে পারছো? So chemical change এর মধ্যে কি থাকে? হ্যাঁ Chemical change এর মধ্যে always there is a chemical reaction involved. What is a chemical reaction, you say? Chemical reaction is a process by which two or more substances, ঠিক আছে, two or more different kinds of substances interact or react with each other to form an entirely new substance which we call the product. মনে আছে লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ। সো সবসময় মনে রাখবে কেমিক্যাল চেঞ্জ অলওয়েজ ইনভলভস এ কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে? সো কেমিক্যাল চেঞ্জ যদি আমি বলি, chemical change always includes a chemical reactions. Okay, what is a chemical reaction? Chemical reaction is like this. which React. two or more substances react with each other to form a new substance. ভাবো এখানে reactant number 1, reactant, reactant number 1 plus reactant number 2, ঠিক আছে, প্লাস ডট 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 এরকম অনেক থাকতে পারে, দে উইল গিভ রেজাল্ট টু প্রোডাক্ট নাম্বার 1 প্লাস প্রোডাক্ট নাম্বার 2। প্রোডাক্ট নাম্বার 1 2 থাকতেই লাগে, কথা নেই। আর সিমিলারলি এখানে 1 অর মোর হতে পারে। ইভেন তুমি বিলিভ করবে একটা রিঅ্যাক্ট্যান্ট থেকেও কিন্তু তোমার মাল্টিপল প্রোডাক্ট বেরোতে পারে, জানো এটা? না এটা জানতাম না। হ্যাঁ, একটার থেকে হয়, এটা একটা স্পেশাল টাইপের রিয়াকশন হয়, ঠিক আছে? ওই রিয়াকশনটাকে বলা হয় ডিসোসিয়েশন রিয়াকশন। ডিসোসিয়েশন রিয়াকশনে কি হয়, একটা কম্পাউন্ড ব্রেক আপ হয়ে যায় and that results into two or more substances under special conditions, ঠিক আছে? এই যে এই টেম্পারেচার হতে লাগবে, এই তোমার ইসে থাকতে লাগবে, মানে যেরকম লাইট থাকতে লাগবে, ওরকম টাইপের কিছু জিনিস। বাট রিয়াক্ট্যান্টের যেটা মেটেরিয়ালটা থাকে ওটা একটাই থাকে, ওটা স্প্লিট হয়ে ওটাকে ডিসোসিয়েশন না ডিকম্পোজিশন রিয়াকশন বলে, ঠিক আছে? ডিকম্পোজিশন রিয়াকশন ওই যে আমাদের যেটা ব্যাকটেরিয়া করে ওইটাও এক রকমের ডিকম্পোজিশন রিয়াকশন, বাট ওটা বায়োকেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে? আর যেটা শুধু কেমিক্যাল হয় ওটাতে তোমার অনেক রিয়াক্ট্যান্টস থাকে, তোমার শুধু একটা রিয়াক্ট্যান্ট থেকে ইউ উইল গেট মাল্টিপল প্রোডাক্টস। ওকে, বাট এতটা মনে রাখবে যে কেমিক্যাল চেঞ্জের মধ্যে কি লাগে, কেমিক্যাল চেঞ্জের মধ্যে সবসময় কেমিক্যাল রিয়াকশন ইনভলভ থাকে অলওয়েজ। there is no single chemical change that you will find that does not involve a chemical reaction, because দেখো কেমিক্যাল চেঞ্জের মধ্যে কি হয়, কেমিক্যাল চেঞ্জের মধ্যে অলওয়েজ এ নিউ প্রোডাক্ট ইজ ফর্ম, এ নিউ কম্পাউন্ড ইজ ফর্ম, হ্যাঁ না? সবসময় প্রডিউস হয় একটা, হ্যাঁ, and that new product is entirely different from what the existing material was. যেরকম ফর এক্সাম্পল রাস্টের এক্সাম্পল বলেছিলাম, তো রাস্টটা কি, রাস্টার ফর্মুলাই চেঞ্জ হয়ে যায়। ফর্মুলা মানে কি, ফর্মুলাটার মানে হলো কি, ফর্মুলাটার মানে হলো একটা মলিকিউল, না Fe2O3 is a molecule. So Fe is an entirely different kind of molecule, ওটাকে আয়রন মলিকিউল বলে, হ্যাঁ না? This is iron molecule, yes or no? And this is Fe2O3. This is called আয়রন অক্সাইড মলিকিউল, ঠিক আছে? আয়রন অক্সাইড বা রাস্ট মলিকিউলও বলতে পারো, আয়রন অক্সাইড মলিকিউল, no. Now, are these two similar? Is this and this similar? No, they are not similar, because এটার মধ্যে it's a group in which two iron atoms are combined with 3 oxygen atoms, but এখানে শুধু একটা অক্সিজেন অ্যাটমই একসাথে আছে, ঠিক আছে? পিওর মেটাল বলতে পারো। দিস ইজ নট মেটাল, ইজ সামথিং এলস, ঠিক আছে? সো এখান থেকে যখন একটা এখানে যেতে লাগবে, then it is called a chemical change. This is a chemical change. Why? Because chemical change এর মধ্যে এরকম মলিকুলার স্ট্রাকচারে চেঞ্জ আসে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। সো দিস ওয়াজ কেমিক্যাল চেঞ্জ। এরকম আমরা অনেক এক্সাম্পল দেখেছি। রাস্ট ইজ অন এক্সাম্পল। রাস্টটা কখন হয়, যখন ওয়াটারের সাথে কম্বাইন করে ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন,
তখন কি হয়, মেটাল মানে আয়রন যদি কম ইসে করে তখন দে প্রডিউস ব্লাস্ট, হ্যাঁ না, মাস্ট একটা গুঁড়া গুঁড়া হয়ে যায় পুরো পার্টিকেলসগুলো রেড কালার রেডিশ ব্রাউন কালারের হয়। তারপরে সিমিলারলি তোমার আমরা ওই দিন এটা দেখলাম ম্যাগনেসিয়াম রিবন কি করে যদি আমরা বার্ন করি, সো কম্বাশনের সময় কি হয়, কম্বাশন জানো তো, বার্নিং যেটাকে বলি। সো বার্ন করার পরে কি হয়, উই গেট সাম অ্যাশেস অন দ্য সারফেস, হ্যাঁ না, যেখানে বটম সারফেসের মধ্যে একটা কিছু কিছু ছাই টাইপের দেখি, অ্যাশ টাইপের। তো দোজ অ্যাশ কন্টেন্স নাথিং বাট ম্যাগনেসিয়াম অক্সাইড, হ্যাঁ না। ওই মেটালের স্ট্রিপটা আর ওই ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা গুঁড়াটা আছে, দোজ আর এন্টায়ারলি টু ডিফারেন্ট সাবস্টেন্সেস, একটা একটার সাথে মিলে না, বুঝতে পেরেছো? ওই গুঁড়াগুলোর মধ্যে যেটা জিনিস আছে বা গুঁড়াগুলো যদি কালেক্ট করে ভাবে একটা সলিড বানানো, ঠিক আছে, জলের সাথে মিক্স করে একটা পেস্ট বানানো। এখন তুমি ম্যাগনেসিয়াম মেটালের পেস্ট আর ম্যাগনেসিয়াম অক্সাইডের পেস্ট, দে আর নট সেম, দে আর এন্টায়ারলি ডিফারেন্ট টাইপস অফ সাবস্টেন্সেস, ইয়েস অর নো, বিকজ ওদের ইন্টারনাল স্ট্রাকচার যেটা আছে ওটাতেই ডিফারেন্স আছে, ইয়েস অর নো। Since their internal Yes. structures are different, that is why their properties are different, their chemical properties are different, their physical properties may also be are usually different, है ना? বুঝতে পেরেছো ওটা? তো এই যে তোমাদেরকে একটা বলেছে যে নো অ্যাটেম্প শুড বি মেড টু ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যাট দিস স্টেজ। তো কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করতে হবে, ঠিক আছে, যেটাতে আমরা কি করি, মলিকিউলস ব্যালেন্স করি, যেটা টোটাল নাম্বার অফ অ্যাটমস অফ এ সিঙ্গেল এলিমেন্ট রিমেইনস দ্য সেম। এটা তোমাদের লাগবে না, বাট ক্লাস 9-এ পাবে এটা, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা এখন দরকার নেই, বাট এখন তোমরা যেমন করছো ভাবে করো। সো Sir, বলো। এটা ম্যাগনেসিয়াম রিবনে হ্যাঁ বেশি সময় কেন লাগে না, মানে বার্নিং হয়তো। হ্যাঁ, ওটা ওই যে লাইটটা আছে না, খুব চোখে লাগে। ওই দেখেছো না, ওই যে তোমার যেটা ওই সে গ্রিলের দোকান থাকে ওখানে তোমার যে নিচে করে ওরা তোমার একটা গ্রিলকে আরেকটা গ্রিলের সাথে সময় লাগায় না, তখন দেখেছো না স্পার্ক টাইপ বেরোয়। হ্যাঁ, ওটা আজকে আমাদের ফ্ল্যাটের নিচেও কেউ গ্রিল লাগালো। হ্যাঁ, তো ওইটার দিকেও তাকাতে লাগে না। তো সিমিলার কাইন্ড অফ লাইট তোমার ম্যাগনেসিয়াম রিবন বার্ন করলেও হিসাবে, বুঝতে পেরেছো? ওকে, সো এখন বলেছে এই যে আমরা যেন এই ইসেগুলো পেলাম, রাস্ট পেলাম বা ইসে পেলাম, একটা কথা মনে রাখবে, মেটালের সাথে যেগুলো তোমার মেটাল অক্সাইডস, হ্যাঁ না, বিকজ আয়রন, যেটা আমাদের আয়রন অক্সাইড ছিল রাস্ট, যেটা Fe2O3 বা MgO which is called তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড, হ্যাঁ না, ছাইটা আমাদের যেটা ছিল, শোন অ্যাশের মধ্যে যেটা ছিল, ওইগুলো কি হয়, ওগুলো ইউজুয়ালি অ্যাসিডিক হয়, বুঝতে পেরেছো? বুঝতে পারছো? হ্যাঁ, অ্যাসিডিক না, সরি বেসিক হয়, সরি, মেটাল অক্সাইডস আর বেসিক, নন মেটালিক অক্সাইডস আর অ্যাসিডিক, ইয়েস, হ্যাঁ, এটা বেসিক হয়। কেন বেসিক হয়, এটা তুমি যদি জলের সাথে মিক্স করো, দে উইল টার্ন ইনটু এ বেস, বুঝতে পারছো? তো একটা জিনিস মনে রাখবে, মেটাল অক্সাইডস, মেটালের সাথে যেগুলো অক্সাইড হয়, বিকজ ম্যাগনেসিয়াম, তারপরে তোমার আয়রন, দিস আর অল, তো সবসময় কি এই জিনিসটা মনে রাখবে, এটা জাস্ট একটা সিম্পল রুল। এটা মেটাল অক্সাইড কি হয়, মেটাল অক্সাইডস আর বেসিক ইন নেচার, ওকে, জাস্ট এ পয়েন্ট। এটার মানে কি, এটার মানে হলো, ফর এক্সাম্পল তুমি এখানে যদি এক্সাম্পল নো, এখানে তুমি মেটাল অক্সাইডকে যদি আমি ওয়াটারের সাথে মিক্স করি, তে কি হয়ে যায়, ইট উইল রেজাল্ট ইন এ হাইড্রোক্সাইড, and হাইড্রোক্সাইড and oxides are base, মেটাল যেটা হবে। ফর এক্সাম্পল তুমি পড়েছিল না NaOH, NaOH, সোডিয়াম NaOH is হাইড্রোক্সাইড। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ এ স্ট্রং বেস। তার জন্য এখানে কি হয়, আমরা যদি MgO-টাকে যদি আমরা H2 এর সাথে কম্বাইন করি, দেন we get MgOH2, বুঝতে পেরেছো? MgOH2 তো ছিল, হ্যাঁ হ্যাঁ, MgOH2, ইয়েস। সো এটাও বেস, বাট ইটস এ স্ট্রঙ্গার বেস, ঠিক আছে। তো এটা ছিল আমাদের মেটাল অক্সাইড, আর এটা হলো মেটাল অক্সাইড, এটাও বেসিক হয়, এটাও বেসিক, হ্যাঁ না, এটাও তো বেস, হ্যাঁ না,
ম্যাগনেসিয়াম, দিস ইজ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ইয়েস অর নো? এটা কি? magnesium hydroxide. হ্যাঁ, তো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, these are all metal hydroxides. So metal hydroxides are always basic. Similarly metal oxides are basic. This is magnesium oxide. এটা কখন পাই আমরা? After burning magnesium ribbon, yes or no? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এই পার্টটা মনে রাখবে, দিস ইজ এ বেসিক। এটা কি করবে? ইট উইল টার্ন রেড লিটমাস টু ব্লু, ইয়েস অর নো? তার মানে ওই যে ছাইটা যেন পেয়েছি, ছাইটা যদি আমরা জলের সাথে মিক্স করে যদি মিক্স করে নেই, ওই জলটার মধ্যে যদি আমরা রেড লিটমাস ঢালি, কি হয়ে যাবে? ইট উইল টার্ন ব্লু, ইয়েস অর নো? Yes. ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? কিছু কিছু অন্য অক্সাইডসও থাকে, ফর এক্সাম্পল তোমার ইসে কি বলে, নন মেটালস যেটা থাকে, তোমরা মেটালস আর নন মেটালস পড়ো না, আমি এটা বলবো না, এক্সট্রা কনফিউজ হয়ে যাবে, বাট এতটুকু মনে রাখবে মেটাল যেগুলো থাকে, স্ট্রং মেটালস কি কি আছে? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এগুলো স্ট্রং মেটালস, ঠিক আছে না? সোডিয়াম এত স্ট্রং যে তুমি যদি এমনি জলের মধ্যে রেখে দাও, কি হয়ে যাবে? আগুন জ্বলে যাবে ওটার মধ্যে, দেখেছো না? হ্যাঁ। ওটা বহুত স্ট্রং, মানে ওটাকে ক্যারোসিনের মধ্যে ডিপ করে রাখতে লাগে, সোডিয়াম আর পটাশিয়াম ক্যারোসিনে ডিপ করে রাখতে লাগে, সো দ্যাট দে ডোন্ট রিঅ্যাক্ট উইথ দ্য অ্যাটমসফিয়ারিক অক্সিজেন। অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করার সাথে সাথে কি হয়ে যাবে? দে উইল স্টার্ট বার্নিং। ওকে, ঠিক আছে? তো এই যে জলের সাথে মিক্স করলাম, তো জলের সাথে মিক্স করার পরেও কিন্তু এটা ম্যাগনেসিয়াম অক্সাইড থাকলো না, ইট হ্যাজ বিকাম সামথিং এলস। Magnesium hydroxide or magnesium oxide are not same. They have different chemical properties, different physical properties. ওদের অ্যাটমিক মাস আলাদা, মানে ওই মলিকিউলের ওয়েটটা চেঞ্জ হয়ে যায়, ওটা স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ না? বুঝতে পেরেছো? ওইটাই। সো ইন এভরি কাইন্ড অফ কেমিক্যাল চেঞ্জ ইউ উইল, মানে স্টেজ ওয়াইজ কেমিক্যাল চেঞ্জও থাকে, মানে একটা কেমিক্যাল চেঞ্জ হওয়ার সাথে সাথে আরেকটা কেমিক্যাল রিঅ্যাকশন স্টার্ট হয়ে যায়, ওটাকে তোমার কন্টিনিউয়াস রিঅ্যাকশনস বলে, একটা চেইন রিঅ্যাকশন বলে যেগুলো, একটা রিঅ্যাকশন হওয়ার সাথে সাথে ওই প্রোডাক্টের সাথে প্রোডাক্টগুলো আবার রিঅ্যাক্ট করে আবার নতুন একটা প্রোডাক্ট দেবে। The products of the first stage becomes the product reactants of the second stage. জানো এরকম রিঅ্যাকশনস আছে, এগুলো চেইন রিঅ্যাকশন বলে। ক্লিয়ার? Yes. ওকে, সো এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছে, এখানে বলেছে ব্লু ভিট্রিয়ল নিতে বলেছে। ব্লু ভিট্রিয়ল ইজ নাথিং বাট কপার সালফেট। কপার সালফেট একটা সল্ট, যেরকম তোমার সোডিয়াম ক্লোরাইড একটা সল্ট, কপার সালফেট ইজ অলসো এ সল্ট, ঠিক আছে? সো এটা ব্লু কালারের থাকে, ব্লু কালার ক্রিস্টাল ফর্মেট, যে আমরা লবণ থাকে না, চিনি দেখেছো না, হোয়াইট কালারের, চিনির শেপের থাকে ক্রিস্টালসগুলো। সো ওইটা জলের মধ্যে মিক্স করলে জলের কালারটা কি হয়ে যায়? ব্লু কালার হয়ে যায়, এই যে এরকম, ঠিক আছে? এখন এখানে কি হয়, এটার মধ্যে তুমি যদি কপারের থেকে লেস রিঅ্যাক্টিভ, তোমরা তো রিঅ্যাক্টিভিটি সিরিজ পাও নি, বাট লেস রিঅ্যাক্টিভ মানে কি? যেটা মানে স্লোলি রিঅ্যাক্ট করবে অন্য কোনো জিনিসের সাথে। ভাবো কপার যে রেটে রিঅ্যাক্ট করবে আরেকটা জিনিসের লগে, আয়রন ওইটার থেকে কম স্পিডে রিঅ্যাক্ট করবে, তার মানে আয়রনটা একটু উইক, কপার ইজ মোর স্ট্রঙ্গার, ঠিক আছে? বুঝতে পেরেছো রিঅ্যাকশনের ক্ষেত্রে? তো এটা কি করে, তুমি যদি আয়রনটাকে, একটা আয়রনের ব্লেড নাও, ঠিক আছে, বা একটা আয়রনের টুকরা নাও, আয়রনের টুকরাটা নিয়ে, মানে আয়রনটা কি, সরি আমি উল্টা বলেছি, কপারটা একটু উইক, আয়রনটা একটু স্ট্রঙ্গার। আমি তোমাকে একটা জিনিস দেখিয়ে দিই, মানে এই জিনিসটা ছাড়া আমি বোঝাতে পারবো না। রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটালস শুনেছো কোনো সময়? শোনোনি না? এটা, ঠিক আছে, এটা জাস্ট একটা সিম্পল একটা তোমার কনসেপ্ট, এটা পাবে তোমার পড়ে, বাট এটা মনে রাখবে যে পটাশিয়াম, সোডিয়ামের থেকে পটাশিয়াম বেশি রিঅ্যাক্টিভ, ঠিক আছে? ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন, জিঙ্ক, আয়রন, টিন, লিড, হাইড্রোজেন, কপার। কপার দেখেছো কত নিচে আসছে? গোল্ড, প্ল্যাটিনাম এগুলো রিঅ্যাক্টই করে না, তার জন্য তো এগুলোর মধ্যে কোন সময় জংকার পড়া দেখেছো? গোল্ডের উপরে জংকার পড়তে দেখেছো? গোল্ডে পড়বেই না, আয়রন এসব। হ্যাঁ, আয়রনে পড়ে, মানে হাইড্রোজেনের উপরে যেটা থাকবে ওটাতে পড়ে, মানে হাইড্রোজেনের উপরে যেটা আছে, এই যে এই উপরেগুলোতে পড়ে, ঠিক আছে? ওখানের মধ্যে তোমার দেহের মোর রিঅ্যাক্টিভ। কপার অন দ্য আদার হ্যান্ড ইজ লেস রিঅ্যাক্টিভ, মানে আয়রনটা বেশি রিঅ্যাক্টিভ, তার জন্য কি করে, তুমি যদি কপার সালফেট সলিউশনের মধ্যে, কপার সালফেটে কি থাকে, এটাকে বলে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, এটা তোমাকে বলে দিই। সো
এটা আরেকটা টাইপের রিয়াকশন, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে কি হয়, এ মোর রিয়াক্টিভ এলিমেন্ট displaces a least reactive element from its salt solution. সল্ট সলিউশন কি হয়, যেরকম সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, এগুলো সল্ট সলিউশন। বুঝতে পারছো না, একটু বেশি টাফ লাগছে? না টাফ লাগে না। হ্যাঁ, না নতুন জিনিস তো, তার জন্য বলছি। ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে কি হয়, সিম্পল লজিক, মোর রিয়াক্টিভ মেটাল displaces least reactive metal এখানে লিখি, least reactive metal from its salt solution. Okay, so for example তোমাকে বলি কপার সালফেট নিয়েছো, CuSO4 বলে দেবে, ঠিক আছে? দেখেছো না আগে ফর্মুলাটা এরকম? হ্যাঁ আমাদেরকে স্যার বলেছিল, হ্যাঁ সায়েন্সের স্যার। হ্যাঁ, কপার সালফেট। ওকে, তো কপার সালফেট সলিউশন একটা স্পেশাল প্রপার্টি, এটা ব্লু কালারের হয়। and what happens is that তুমি যখন এটার সাথে আয়রন ডিপ করে দাও বা আয়রন একটা টুকরা ফেলে দাও, তাহলে কি হবে? আয়রনের টুকরা দেওয়া মানে কি, ওই সলিউশনটার মধ্যে এই যে ব্লু কালারের একটা টুকরা, ব্লু কালারের জারটা ছিল, এটার মধ্যে তুমি ভাবো একটা আয়রনের একটা গজালের টুকরা একটা ফেলে দিই, একটা শাইনি একটা নেইল একটা ফেলে দিই, বুঝতে পারছো? তখন কি হবে, দেন এ ডিফারেন্ট কাইন্ড অফ রিয়াকশন উইল টেক প্লেস। এখন কি করবে, আয়রন যেহেতু এটা বেশি পাওয়ারফুল, মানে এটা বেশি রিয়াক্টিভ, ও কি করবে, ইট উইল ডু হোয়াট, ইট উইল, মানে ওটা এই কপার সালফেট সলিউশন থেকে কপারটাকে বের করে দেবে এখান থেকে, আর ওর জায়গায় নিজে বসে যাবে। সো দিস উইল বিকাম Fe2SO4, ঠিক আছে? Fe2SO4। আর এই 2 আর 4 কেমন, এই যে 2টা কেমনে আসে এটা তোমরা নেক্সট ক্লাস 9 এ পাবে এটা জিনিসটা। তো এটা এটা ঠিক আছে, এটা হ্যাঁ Fe9 না, সরি 8এই পাবে, 8এ আছে। সো প্লাস কি হয়, প্লাস হয়ে যায় কপার, তার মানে কপার ইউ গেট এ মেটাল, ঠিক আছে? পিওর মেটাল হিসাবে পেয়ে যাবে। এই কপারটা কোথায় পড়ে যায় জানো, ওই যে নেলটা দেন তুমি ফেলেছিলে কপার সালফেট সলিউশন, মানে ওই কপারের ওই নেলটার উপরে একটা লেয়ার পড়ে যায়, মানে যতটুকু আয়রন সলিউশনের মধ্যে চলে যাচ্ছে অতটুকু আয়রন, অতটুকু কপার নেলটার উপর ডিপোজিট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এটাকে কি টাইপের রিঅ্যাকশন বলে, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে? সো এটা কি কালারের হয়, এটা ব্লু কালারের হয়। ওকে, এটা হয় গ্রিন কালারের। এটা গ্রিন কালার। কালার চেঞ্জ হওয়া মানে তুমি কি দেখতে পাবে, তুমি ইউ উইল সি টু চেঞ্জেস। এই যে তুমি এখানে ফর এক্সাম্পল ব্লেড, ঠিক আছে? ব্লেডটার মধ্যে আয়রন আছে, এখন ব্লেডটা, বিকজ ব্লেডের মধ্যে জঙ্কার পড়ে অবভিয়াসলি তুমি জানো, তো ব্লেডটাকে যদি ফেলে দাও ওটার মধ্যে কি হবে, ব্লেডটা দেখবে একটু পরে ওই সিলভার কালার থেকেও কি হয়ে গেছে, ও ব্রাউন কালারের হয়ে গেছে, মানে মনে হবে উপরে একটা লেয়ার পড়ে গেছে। কিসের লেয়ার পড়েছে? কপারের লেয়ার পড়েছে। And where does that copper come from? That copper comes from the solution, the blue color solution. Yes or no? ব্লু কালার সলিউশনে যেটা কপার সালফেটের মধ্যে কপারটা ছিল, কপার সালফেট মলিকিউলের মধ্যে কপার মলিকিউল ছিল, ওটা কি হয়ে গেল, ওটা আয়রন নেলের উপর ডিপোজিট হয়ে গেল, আর যতটুকু পার্ট ডিপোজিট হয়েছে ওই সেম অ্যামাউন্ট আয়রন সলিউশনের মধ্যে চলে গেল। ওকে, বুঝতে পেরেছো? তো দিস ইজ, তো এই রিঅ্যাকশনটা হচ্ছে, এখানে কি হচ্ছে, কপার সালফেট সলিউশন প্লাস আয়রন সালফেট প্লাস আয়রন gives iron sulfate solution plus copper. ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? Yes. Now coming to তোমার the next reaction. নেক্সট রিঅ্যাকশনটা কি হচ্ছে, আর নেক্সট রিঅ্যাকশনটা আছে আমাদের, হ্যাঁ নেক্সট রিঅ্যাকশন আছে ভিনেগার। ভিনেগার আর বেসিক বেকিং সোডা যদি অ্যাড করো কি পাবে? কার্বন ডাইঅক্সাইড পাবে। কেন? বিকজ ভিনেগার আর কার্বন ডাইঅক্সাইড, ভিনেগার আর বেকিং সোডা অ্যাড করলে, বেকিং সোডাটা হলো কি, ইটস এ বেস, হ্যাঁ না, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট NaHCO3, আর অ্যাসিটিক অ্যাসিড হলো CH3COOH। এখানে কি হয়, কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, ঠিক আছে?
বুঝতে পেরেছো? হুম। তো এটা আরেকটা টাইপের রিয়াকশন, এখানে এটা এই অ্যাক্টিভিটিতে দেওয়া আছে। টেক এ স্পুনফুল অফ ভিনেগার, ধরো এটা ঘরে থাকে, ঘরে বেকিং সোডাও থাকে, ট্রাই করতে পারো, ওখান থেকে বাবলস বেরোবে। আর ওই টেস্ট টিউবটার মুখের সামনে যদি তুমি ম্যাচ কাঠি নিয়ে যদি সামনে রাখো, কি হয়, ম্যাচ কাঠি নিভে যাবে। ওয়াই নিভে যাবে? কেন নিভে যাবে? বিকজ কার্বন কার্বন ডাইঅক্সাইড এসে, ডাইঅক্সাইড। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড যদি, কার্বন ডাইঅক্সাইড কি করে, অক্সিজেনকে সরিয়ে দেয়। কার্বন অক্সিজেনটা ডাইঅক্সাইড cannot burn objects. ওইটাই কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইড ক্যানট বার্ন অবজেক্টস না, কার্বন ডাইঅক্সাইডটা বেশি এসে গেলে অক্সিজেনটা কমে যায় না, আর অক্সিজেন ইজ রিকোয়ার্ড ফর কম্বাশন, ইয়েস অর নো? Yes. ওইটাই কথা। তো ওটাই কথা, তোমার জিনিসটা তো বুঝেছো এটা কেমনে রিয়াকশনটা হচ্ছে। তো এখানে কি হয়, এখন তুমি ওই গ্যাসটাকে, যেটা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়েছে, ওটাকে যদি ভাবো তুমি কালেক্ট করলে, ফর এক্সাম্পল একটা টেস্ট টিউব দিয়ে পাস করলো ওটাকে, আর ওই টেস্ট টিউবটার একটা এন্ড তুমি ঢুকিয়ে দিলে লাইম জুসের মধ্যে। লাইম জুস মানে, লাইম ওয়াটার মানে কি, লাইম ওয়াটার মানে যে লেবুর জল যেটা, হ্যাঁ না? তো লেবুর জলের মধ্যে যদি লাইম ওয়াটার দিয়ে তোর কি কালার হয়ে যাবে? ইট উইল টার্ন হোয়াইটিশ, মানে মিল্কি একটা কালার এসে যাবে। ওই যে লিমকার কালারটা দেখেছো? লিমকা না। লিমকা দেখো নি আজ পর্যন্ত? হুম। আরে কোল্ড ড্রিঙ্ক জান একটা লিমকা, যে লাইমেন লেমনি লিমকা, শুনো নি কোন সময়? এখন তো পাওয়াও যায় না, ওটাও কোথা ঠিক। ঠিক আছে। হুম। সো ওটাই কথা তোমার। তো ওই লাইম ওয়াটারের মধ্যে তুমি যদি ওই কার্বন ডাইঅক্সাইড যেটা প্রডিউস হয়েছে উপরের রিয়াকশনটার থেকে, ওই রিয়াকশনটার থেকে যদি কার্বন ডাইঅক্সাইডটাকে তুমি নিয়ে আরেকটা রিয়াকশন স্টার্ট করো বাই পাসিং দ্যাট কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য লাইম ওয়াটার, এই যে এরকম ভাবে, দেখতে পাচ্ছ? এই যে এটাকে ট্র্যাপ করে দিল কর্ক লাগিয়ে, ঠিক আছে। এখন ওই টেস্ট টিউব, ওই যে ওই পাইপটা দিয়ে যাচ্ছে, পাইপটা দিয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে, হ্যাঁ না? আর কার্বন ডাইঅক্সাইড রিলিজ হওয়ার পরে কি হবে? ইট উইল টার্ন দ্যাট লাইম ওয়াটার ইনটু মিল্কি, মানে লাইম ওয়াটার এমনি কালার কি থাকে, মানে হালকা মিক্স হয়েছে ওটা দেখা যায়, কিন্তু মিল্কি তো হয়ে যায় না। হ্যাঁ, তো এখানে মিল্কি হয়ে যায়, ঠিক আছে। তো মিল্কি হওয়ার রিজনটা কি? মিল্কি হওয়ার রিজনটা হলো যে ওখানে একটা কম্পাউন্ড, নতুন একটা কম্পাউন্ড ফর্ম হচ্ছে, দ্যাট ইজ কল্ড ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড যখন লাইম ওয়াটারের সাথে কম্বাইন করে, দ্যাট রেজাল্টস ইন, দ্যাট গিভস প্রোডাক্ট অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেটটা একটা মিল্কি ওয়াটার, ঠিক আছে, মিল্কি টাইপের একটা কনসিস্টেন্সি থাকে, ঠিক আছে। আমি তোমার ক্যালসিয়াম কার্বনেটের একটা ইমেজ দেখাই। ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট তোমার সলিউশন এরকম পাউডার ফর্মে থাকে। এটাকে যদি তুমি মিক্স করো, এটাকে তোমার অনেক জায়গায় থাকে ক্যালসিয়াম কার্বনেট, তোমার অনেক টকের মধ্যে ইউজ করা হয় ক্যালসিয়াম কার্বনেট সলিউশন। দেখতে পাচ্ছ এই যে চুনের জলের মতো হয়ে যাচ্ছে, এই যে মিল্কি কালার হয়ে যায়, দেখতে পেরেছো? তো চকের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে, তো চক গুললে যেরকম কালার হয়ে যায়, ওই সেম কালার মানে একই জিনিস প্রডিউস হচ্ছে না, বুঝতে পেরেছো? ওকে, সো রিয়াকশনটা বুঝলে কি হচ্ছে? তার মানে এখানে একটা রিয়াকশন হচ্ছে, এই টেস্ট টিউবের মধ্যে একটা রিয়াকশন হচ্ছে, ওই রিয়াকশনের প্রোডাক্ট একটা আমরা আরেকটা রিয়াকশনের রিঅ্যাক্ট্যান্ট হিসেবে ইউজ করছি, ইয়েস অর নো? Yes. বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে পুরো? ঠিক আছে। দিস ইজ দ্য রিয়াকশন বিটুইন ভিনেগার এন্ড বেকিং সোডা আর কার্বন ডাইঅক্সাইড এন্ড লাইম ওয়াটার, ঠিক আছে। সো এটা একটা টেস্ট কিন্তু, জানো, এই যে তোমার রিয়াকশনটাতে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে না, এটা একটা টেস্ট, মানে টেস্ট ইন দ্য সেন্স তোমার কিরকম থাকে, এই থাকে না অনেক রকমের আমরা টেস্ট করি, যে লিটমাস টেস্ট ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল, যে জিনিসটা অ্যাসিড না বেস ওটা জানার জন্য, হ্যাঁ না? তো সিমিলার কাইন্ড অফ টেস্ট থাকে, যে প্রোডাক্ট
মানে প্রোডাক্টের মধ্যে তোমার কার্বন ডাইঅক্সাইড আছে কি না, অক্সিজেন আছে কি না, হাইড্রোজেন আছে কি না, এগুলো বানানোর জন্য, এগুলো বার করার জন্য দেয়ার আর সার্টেন কাইন্ড অফ টেস্ট। যেরকম হাইড্রোজেনের জন্য কি আছে, হাইড্রোজেনের জন্য একটা বলেছে তোমার ওই যে মোমবাতি সামনে নিয়ে গেলে একটা পপ সাউন্ড বেরোবে ওই গ্যাসের থেকে, বুঝতে পেরেছো? তো ওইটা একটা টেস্ট হয়, পপ সাউন্ড ইজ এ টেস্ট অফ দ্য প্রেজেন্স অফ হাইড্রোজেন ইন দ্য প্রোডাক্ট সাইড। আর সিমিলারলি এখানে তোমার রিয়াকশনের মধ্যে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে কিনা ওটা বাদ দেখার জন্য কি করতে লাগে, লাইম ওয়াটার টেস্টটা করা হয়। ওকে, বুঝতে পেরেছো? তো লাইম ওয়াটারটা কালারটা চেঞ্জ হওয়ার দেখার সাথে সাথে, দেখো চেঞ্জ হয়েছে কিনা আমরা কেমনে বলবো? আমরা তো আর মাইক্রোস্কোপ দিয়ে দেখে আমরা বলতে পারবো না যে মলিকিউলটা চেঞ্জ হয়েছে, ওইটা তো পসিবল না, না? তার জন্য কি করা হয়, তার জন্য ভিজিবলি চেঞ্জ হওয়ার মতো আরেকটা রিঅ্যাকশন ইউজ করা হয় টু আইডেন্টিফাই ওয়েদার দ্যাট প্রোডাক্ট কন্টেন্স দ্যাট পার্টিকুলার কাইন্ড অফ ম্যাটেরিয়াল, যেটার জন্য টেস্টটা বানানো হয়েছে। তো লাইম ওয়াটার টেস্টটা খুব ফেমাস একটা টেস্ট কার্বন ডাইঅক্সাইড টেস্ট করার জন্য, কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে কিনা রিঅ্যাকশন। ওকে, ওকে। তো সেম জিনিসটা যদি লাইম ওয়াটারের মধ্যে আমরাও যদি পাইপ নিয়ে পাইপের মধ্যে যদি আমরা ইসে করি, আমরা হাওয়া ছাড়ি, তো ওটাও সাদা হয়ে যাবে, হ্যাঁ না? বিকজ আমাদের যেটা আমরা হাওয়াটা যেটা এক্সেল করি, দ্যাট কন্টেন্স হাই অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, ইয়েস অর নো? ওইখানেও সেম টাইপের রিঅ্যাকশনই হবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তো এটা পড়বে। তো এই যে প্রত্যেকটা জিনিস দেখলাম আমরা, এতগুলো টাইপের রিঅ্যাকশন দেখলাম, লাইম ওয়াটার মিল্কি হয়ে যাচ্ছে, কপার সালফেটের কালার চেঞ্জ হচ্ছে সলিউশনে, গ্রিন ব্লু এর থেকে গ্রিন হয়ে যাচ্ছে, স্ট্রিপটা ছাই হয়ে যাচ্ছে, হ্যাঁ না? তারপরে তোমার ছাইয়ের জন্য তোমার এসে কি বলে লিটমাস পেপারটার কালার চেঞ্জ হচ্ছে। তো দিস আর অল ডিফারেন্ট কাইন্ডস অফ চেঞ্জেস, হ্যাঁ না? সো এই যে টাইপের চেঞ্জ হলে দিস আর কল কেমিক্যাল চেঞ্জেস। তো কেমিক্যাল চেঞ্জে কি হয়, কেমিক্যাল চেঞ্জ ইজ ওয়ান ইন উইচ ওয়ান অর মোর নিউ সাবস্টেন্সেস আর ফর্ম, ঠিক আছে? আর ওই চেঞ্জটার মধ্যে যে প্রসেসটা ফলো করে ওই দ্যাট ইজ কল্ড এ কেমিক্যাল রিয়াকশন। তো এখানে বলেছে, দেখেছে ওখানে বলে দিচ্ছে যে কেমিক্যাল চেঞ্জ ইজ অলসো কল্ড এ কেমিক্যাল রিয়াকশন, মানে কেমিক্যাল রিয়াকশনের মধ্যে একটা কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, হ্যাঁ না? তার মানে দুটো একই জিনিস, আন্ডারস্টুড? তো অল কাইন্ডস অফ কেমিক্যাল চেঞ্জেস ইনভলভ এ কেমিক্যাল রিয়াকশন, বুঝতে পেরেছো? যদি একটাই রিঅ্যাক্ট্যান্ট সাইডে যদি একটাই মেটেরিয়াল থাকে তাও রিঅ্যাকশন হওয়া পসিবল, বুঝতে পেরেছো? ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা ইটস আ খুব ফেমাস এক্সাম্পল। একটা রিঅ্যাক্ট্যান্ট থেকে দুটো তিনটা প্রোডাক্ট বেরোয়। ওকে, ঠিক আছে? সো নেক্সট আমাদের কেমিক্যাল চেঞ্জেস আমাদের লাইফের জন্য বহুত দরকারি। কেন দরকারি? আমাদের ডে টু ডে লাইফে অনেক দরকারি, মানে আমরা ইভেন সার্ভাইভালের জন্য ইউজ করি। ফর এক্সাম্পল চ্যাপ্টার স্টার্টিংয়ে বলেছিলাম one of the prime examples of chemical change in real life is cooking, digestion. Yes, digestion, cooking, these are all chemical. Digestion টা actually পুরোপুরি chemical না, it's a biochemical, জানো না? It's a biochemical process. তো chemical changes যদি আমি বলি, chemical changes in real life বা ডে টু ডে লাইফ বলতে পারি, হ্যাঁ না? তো what kind of chemical changes we see in our day to day life? ফার্স্ট হলো তোমার কুকিংয়ে হচ্ছে। কুকিংয়ে কি হচ্ছে, আমাদের যে খাওয়াটা খাই দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। ওটার মধ্যে ওই অয়েল মলিকিউল ওই ফর্ম্যাটে থাকে না, ওই সবজিটা ওই ফর্ম্যাটে থাকে না, ওটা অনেক চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তার জন্য টেস্টটা চেঞ্জ হয়ে যায়। যেমন তুমি এত রকমের মশলা মিক্স করো, তো ওইটার জন্য কি হয়, আলাদা আলাদা টাইপের রিয়াকশন হয়। Thus we are able to make our dishes as per our requirements, as per our needs, ঠিক আছে? ডাইজেশন একটা খুব একটা বহুত ইম্পর্টেন্ট। কেন দেখেছো আমরা ডাইজেশনের সময় যদি তোমার অ্যাসিড বেশি হয়ে যায় তখন আমরা কি খাই, আমরা ইনডাইজেশন হয়ে গেলে আমরা ওই যে কি মিল্ক অফ ম্যাগনেসিয়া যেটা আমরা এসে খাই, অ্যান্টাসিড, জেলুসিল এগুলো খাই, ঠিক আছে? সো দিস আর সাম এক্সাম্পলস। তো নাম্বার 3 কি আছে? নাম্বার 3 বলো তো, বলতে পারবে? সোপস অ্যান্ড ডিটারজেন্টস, ইয়েস অর নো? Yes. কি করে ওরা? আমাদের বডিতে বা আমাদের কাপড়ে থাকা অয়েল পার্টিকেলসগুলোকে ডিসোসিয়েট করে দেয়, ব্রেক করে দেয়। আর কেন ব্রেক করতে পারে? বিকজ দে ফর্ম এ ডিফারেন্ট কাইন্ড অফ কম্পাউন্ড, কেমিক্যাল নতুন একটা ফর্ম।
তার জন্য এটা ইজিলি আরো ওয়াশেবল হয়ে যায়। বুঝতে পেরেছো? সেম গোস ফর আওয়ার, তোমার কি বলে, বডিতে যখন আমরা সোপ লাগাই বা আমরা কাপড়ে সোপ লাগাই, দুটোর মধ্যে কি থাকে, অয়েল পার্টিকেলস থাকে, ঠিক আছে? অয়েল পার্টিকেলসগুলো আমাদের শরীরের মধ্যে নোংরা কেন হয়? বিকজ অয়েল পার্টিকেল, ন্যাচারাল অয়েলস বেরোয় আমাদের বডিটাকে হাইড্রেটেড রাখার জন্য, ময়েশ্চারাইজ রাখার জন্য। ওটা কি করে, আবার ডাস্ট পার্টিকেলস অ্যাট্রাক্ট করে, ডাস্ট পার্টিকেলসগুলো ওটাতে স্টিক করে যায়, তারপরে নোংরা হয়ে যায়। তার জন্য আমরা সোপ দিয়ে ওটাকে সরানোর চেষ্টা করি। তো সোপ যখন লাগাই ওই অয়েল পার্টিকেলসগুলো কি হয়, নতুন একটা কম্পাউন্ড ফর্ম করে, দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ দ্য ক্লিনিং অ্যাকশন। ওকে, আর কিছু এক্সাম্পল বলতে পারবে? Chewing of food. আর ওটাই তো ডাইজেশনের মধ্যেই তো পড়ে এটা। বলো, এটা হ্যাঁ না? Rusting iron gate. কে কে? Rusting iron. হ্যাঁ, অবভিয়াস রাস্টিং অফ আয়রন তো আমরা ডিসকাস করেছি না, কিন্তু রাস্টিং অফ আয়রন কি ডেইলি হয় নাকি? ইয়েস, ওইটা একটা কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ না? Boiling water. বয়েলিং ওয়াটার না। কেন বয়েলিং ওয়াটার না? বিকজ বয়েল করলেও ওয়াটারের সেটা সেম থাকে, ওয়াটারের টেম্পারেচারে বাড়াচ্ছ তুমি, স্টেট চেঞ্জ হচ্ছে, ওটা ফিজিক্যাল চেঞ্জ, ওটা কেমিক্যাল চেঞ্জ। বুঝতে পারছো? আমি তার জন্য লেখাচ্ছি এখানে রাস্টিং অফ মেটালস, শুধু আয়রন না, অনেক মেটালস রাস্ট করে। আর কিছু? বয়েলিং অফ ওয়াটার টাটার লিখবে না কিন্তু, এগুলো স্টেট চেঞ্জ ওটাতে। ওকে, আর কিছু মাইন্ডে আসছে? Lighting a matchstick. ওইটাই তো, আর বার্নিং আছে না, বার্নিং ফসিল ফুয়েলস, ইয়েস অর নো? এখন এইটা লেখার সাথে সাথে কি এসে যাচ্ছে, বা যেটাকে আমরা কম্বাশনও বলি, হ্যাঁ না? ইটস এ প্রসেস, কম্বাশন ইজ এ প্রসেস। তো এখন এটা আমাদের কি এসে যাচ্ছে, এটা আমাদের গাড়ি, তোমার ইভেন গ্যাস যে খাওয়া বানানোর জন্য গ্যাস জ্বলাচ্ছে, ওটার জন্য এটাও এসে যাচ্ছে, because all these things burn fossil fuels, yes or no? So these are some examples of chemical changes in our day-to-day life. বুঝতে পেরেছো? Boiling of water, melting of ice, these are not chemical changes, mind it. কেন, ওটার মধ্যে কিন্তু ওয়াটারটা ওয়াটারই থাকে, ওটা অন্য কিছু হয়ে যায় না, হ্যাঁ না? অন্য কিছু হয় না। হ্যাঁ, ওটাই কথা, এটা মনে রাখবে। তো রাইপেনিং অফ ফ্রুটস, ফার্মেন্টেশন অফ গ্রেপস, ডাইজেশন অফ ফুড ইন আওয়ার বডি, দিস আর অল, ইভেন যে মেডিসিন খাই আমরা, মেডিসিনটাও এক রকমের একটা প্রোডাক্ট অফ চেইন রিয়াকশনস, ঠিক আছে? অনেক রকমের রিয়াকশন করে ওটাকে বানানো হয়, আর ওই সেম রিয়াকশনটা আমাদের বডি থেকেও ওই অন্য একটা টাইপের রিয়াকশন হয়, ঠিক আছে? সো মেডিসিন খাচ্ছ তুমি, ওটার মধ্যে কেমিক্যাল রিয়াকশন, এটা বায়োকেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে? প্লাস্টিক বানানো হচ্ছে, প্লাস্টিক, ডিটারজেন্ট, এগুলো সব কেমিক্যাল রিয়াকশনস দিয়ে বানানো হয়, ঠিক আছে? তো ওটাই। সো কেমিক্যাল চেঞ্জের মধ্যে কি হয়, কেমিক্যাল চেঞ্জের মধ্যে অনেক সময় কিছু ফিজিক্যাল চেঞ্জও দেখা যায়। সাম ফিজিক্যাল চেঞ্জেস আর অলসো মানে ভিজিবল, অবজার্ভেবল বা নোটিসেবল ইন এ কেমিক্যাল চেঞ্জ। ফর এক্সাম্পল, তুমি ভাবো একটা কেমিক্যাল রিয়াকশন করছো, ফর এক্সাম্পল তোমার নিউট্রালাইজেশন রিয়াকশন হচ্ছে, পড়েছিল না অ্যাসিড বেস এবং সল্টসের মধ্যে? হ্যাঁ, এখন নিউট্রালাইজেশন রিয়াকশনের মধ্যে কি হচ্ছে, নিউট্রালাইজেশন রিয়াকশনের মধ্যে ভাবো তোমার ওই যে কন্টেনারটার মধ্যে তুমি মিক্স করছিলে, ওটা অ্যাসিড আর বেসটাকে মিক্স করেছিলে, ওটা গরম হয়ে গেছে, তার মানে কি, হিট ইজ ইভলভ। সো হিট ইভলভ হচ্ছে, তার মানে কি, হিট ইভলভ হওয়ার সাথে সাথে আমরা বলতে পারি যে হিট ইজ অ্যান অবজার্ভেবল চেঞ্জ, হ্যাঁ না? সো তারপরে কিছু কিছু থেকে লাইট বেরোয়, হ্যাঁ না? যেরকম যে বার্নিং করার পরে ফ্লেম বেরোয় এখান থেকে, হ্যাঁ না? যেরকম যে আমরা ম্যাগনেসিয়াম রিবনটা বার্ন করেছিলাম, একটা ব্রাইট হোয়াইট লাইট একটা জেনারেট হয়েছিল, ঠিক আছে? ঠিক। তো এগুলো হলো এক্সাম্পলস, মানে এগুলো হলো ফিজিক্যাল চেঞ্জ দ্যাট আর ইউজুয়ালি অ্যাকম্পানিড উইথ ফর এ কেমিক্যাল চেঞ্জ। একটা কেমিক্যাল চেঞ্জ হলে এরকম ফিজিক্যাল চেঞ্জ ওটার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। সাউন্ড প্রডিউস হতে পারে, ওই যে বলেছেন অল্প আগে যে মোমবাতি দিলে যে হাইড্রোজেন গ্যাস যদি বেরোচ্ছে, হাইড্রোজেন গ্যাসে যদি বাবলস বেরোচ্ছে, ওই বাবলসগুলোতে তুমি যদি কোনো আগুন লাগিয়ে তো ওটা পপ করে ফেটে যাবে, ইট উইল ক্রিয়েট এ পপ সাউন্ড, মানে বম, ছোট একটা বম ফেটেছে ওরকম টাইপের একটা আওয়াজ। বুঝতে পেরেছো? তারপরে স্মেল চেঞ্জ হতে পারে, মানে অনেক রিয়াকশনস দিয়ে আমরা
এই যে ল্যাবের মধ্যে যখন রিয়াকশন করতাম ক্লাস 11-12-এ, আমাদের সায়েন্স ছিল না, সো কেমিস্ট্রি ল্যাবের মধ্যে যখন আমি রিয়াকশনস করতাম তখন অনেক রিয়াকশনের আমরা স্মেল দেখে আইডেন্টিফাই করতে পারতাম যে ওটার মধ্যে কী টাইপের ইস্যু। যেরকম একটা ছিল তোমার ফ্রুটি স্মেল, ইথার বলে একটা জিনিস থাকে, তোমরা পাওনি, তোমরা শুনোনি অবশ্য, ইথার থাকে। হ্যাঁ, এই ইথারটা অ্যাকচুয়ালি প্রডিউস হয় তোমার ওই যে অ্যাসিটিক অ্যাসিড থেকে, বুঝতে পেরেছো? ঠান্ডা অ্যাসিটিক অ্যাসিডের থেকে ফর্ম করে। অ্যাসিটিক তো জানো, ভিনিগার যেটা থাকে, তো ভিনিগারের থেকে ওটা, হ্যাঁ ভিনিগারের থেকে ওটা, ভিনিগারের একটা স্মেল আছে, তারপর আমরা ওটা ভিনিগারটা একটু ফ্রুটি স্মেল হয়ে কনভার্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমি বলতে পারতাম যে রিয়াকশনটার থ্রু দিয়ে ইথার ফর্ম হয়েছে। ও সরি, ইথার না, সরি এস্টার বলতে, এস্টার এটা স্মুথ সুইট স্মেলিং কম্পাউন্ড, তো ওটা স্মেলটা দেখে তুমি বলে দিতে পারবে যে এস্টার ফর্ম হয়েছে, বুঝতে পেরেছো? তো ওইটাই তো, অনেক কেমিক্যাল রিয়াকশন চেঞ্জ ইন স্মেলও থাকে। যে ভিনেগারের স্মেল, প্রথম যে ভিনেগারের স্মেল ছিল একটা অ্যাসিডের মতো স্মেল ছিল, ওটা চেঞ্জ হয় কি হলো, একটা ফ্রুটি টাইপের, মানে একটা ফ্রুটি ফ্লেভার থাকে একটা স্মেলে কনভার্ট হলো, তখনও তুমি বলতে পারো যে কেমিক্যাল চেঞ্জ হয়েছে। বাট স্মেলটা কি, স্মেলের চেঞ্জ হওয়াটা একটা ফিজিক্যাল চেঞ্জ, বুঝতে পারছো? কালার চেঞ্জ অল্প আগে দেখেছিলাম, কালার চেঞ্জ প্রথম দেখেছিলাম কপার সালফেট টার্নিং ইনটু আয়রন সালফেট, হ্যাঁ না, তো ওটা ব্লু কালার ছিল, ওটা গ্রিন কালার হয়ে গেলো, তো ওটা একটা কালার চেঞ্জ আসলো, কালার চেঞ্জ ইজ এ ফিজিক্যাল চেঞ্জ, বাট ওটা কেন হয়েছে, বিকজ অফ এ কেমিক্যাল চেঞ্জ, হ্যাঁ না? গ্যাস ফর্ম হয়, ওই যে অল্প আগে কার্বন ডাইঅক্সাইড ফর্ম হয়েছিল, কোন রিঅ্যাকশনে ফর্ম হয়েছিল, যখন আমরা অ্যাসিটিক অ্যাসিড বেকিং পাউডার পড়ার পরে আমরা কার্বন ডাইঅক্সাইড পেয়েছি, হ্যাঁ না? তো কার্বন ডাইঅক্সাইড ভাবো তুমি, ভাবো রিঅ্যাকশনের উপর একটা সোপ সলিউশনের লেয়ার রেখে দিয়েছো, কারণ সোপ সলিউশনটা যখন যদি হাওয়াটা পাস করবে বাবলস বেরোবে, ইয়েস অর নো? Yes. এটাই। সো these are all examples, so these are physical changes that are usually observable, সবসময় থাকে না, বাট ম্যাক্সিমাম সময় দেখা যায় যে একটা কেমিক্যাল রিয়াকশন হলে এগুলো টাইপের ফিজিক্যাল চেঞ্জ দেখা যেতে পারে, বুঝতে পেরেছো? এটাই। সো বার্নিং অফ এনি সাবস্টেন্স ইজ এ কেমিক্যাল চেঞ্জ, বার্নিং সবসময় হিট প্রডিউস করা অবভিয়াসলি, তো দিস আর তো এক্সপ্লোজন, বম সময় যে দিওয়ালিতে বম টম ফাটালে ওটার থেকে হিট বেরোয়, লাইট বেরোয়, গ্যাসেস বেরোয়, তারপরে তোমার কি বলে পলিউশন হয় অবভিয়াসলি, হ্যাঁ না, বিকজ গ্যাসগুলো ভালো থাকে না, পলিউটিং গ্যাসেস থাকে, সাউন্ড বেরোয়, লাইট বেরোয়, হিট বেরোয়। খাওয়া, হ্যাঁ এইটা একটা কেমিক্যাল রিয়াকশন অবভিয়াসলি, ইটস এ ভেরি গুড এক্সাম্পল। আমাদের খাওয়াটা একটা কুকিং এর সময় কি হয়েছে ইসে না, তো আমি যদি নাম্বার, এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি তোমার ইসে কি বলে, ওই যে কি বলে তোমার ফুড গেটিং স্পয়েলড, হ্যাঁ না, ঠিক আছে? তো এই যে স্পয়েলড হচ্ছে যে ফুডটা, এই স্পয়েলড হওয়ার রিজনটা কি, বিকজ এটার মধ্যে ব্যাকটেরিয়া ফ্যাক্টেরিয়া এগুলো অ্যাক্ট করছে, এগুলো তোমার ওই মলিকিউলগুলোকে চেঞ্জ করছে, অন্য একটা কম্পাউন্ডে ফর্ম করছে, টক টক হয়ে যাচ্ছে খাওয়াটা তার জন্য, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তো দিস ইজ অলসো এ এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ, ঠিক আছে? সো এটাই। যেরকম অ্যাপেলে দেখবে, অ্যাপেল কেটে রেখে তো দেখবে একটু মানে ব্রাউন কালার হয়ে গেছে, কেন ব্রাউন কালার হয়ে গেছে, অ্যাপেলের মধ্যে আয়রন থাকে, ঠিক আছে? ওই আয়রনটা কি করে অক্সিজেনের সাথে কম্বাইন করে নেয়, বাস তারপরে তোমার ওটা উপরের লেয়ারটা ব্রাউন কালারের হয়ে যায়, বুঝতে পেরেছো? আলুর মধ্যেও সেম, ব্রিঞ্জালের মধ্যেও সেম, শুকিয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ না? এই জিনিসগুলো আমরা মানে দিস আর সাম ফিজিক্যাল চেঞ্জেস দ্যাট আর কোয়াইট অবজার্ভেবল। যেরকম যে খাওয়া যখন স্মেল, মানে খাওয়া থেকে গন্ধ বেরোতে থাকে, পচা গন্ধ একটা বেরোতে থাকে, কেন? তো ওটা দেখে তুমি বুঝতে পারবে না এটা ওই যেরকম খাওয়ার আগে ছিল, আমি লাস্ট আগের দিন যেটা খেয়েছি পরের দিন খাওয়াটা ওরকম ভাবে নেই, থেকে যায় না, অনেক সময় লেফট ওভার ফুড থেকে যায়, বাট উই ডু, উই কিপ ইট ইন দ্য ফ্রিজ, ডিপ মানে তোমার রেফ্রিজারেটরে রেখে দিলাম, তারপর দিন আবার বের করে অল্প সময় রাখার সাথে সাথে যদি একটু বেশি সময় রেখে দিলাম, বাস ওটা কিন্তু কি করে ব্যাকটেরিয়া ফ্যাক্টেরিয়া ফাঙ্গাস এসে বরবাদ করে দেবে ওটাকে, ওটার থেকে ফাউল স্মেল একটা বেরোতে থাকে, ঠিক আছে? সো ওইখানেও আলটিমেটলি রিয়াকশন হচ্ছে, কেমিক্যাল রিয়াকশনের জন্য ওটা খাওয়াটা, যেটা খাওয়াটা একটা কেমিক্যাল কম্পাউন্ড ছিল, ওটা একটা কম্পাউন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে, হুইচ ইজ নট ফিট ফর আওয়ার কনজাম্পশন, ওটা খেলে তোমার পেট খারাপ হতে পারে, বুঝতে পেরেছো? সো these are some examples. So similarly তোমার নিউট্রালাইজেশন যেটা করেছো অ্যাসিড আর বেসে, দ্যাট ইজ অলসো এ কেমিক্যাল রিয়াকশন। আরেকটা জিনিস জানো, ওজোন লেয়ার ডিপ্লেশন শুনেছো? ওজোন লেয়ার ডিপ্লেশন, ওজোন লেয়ার তো জানো কি হয়? ওটা protects the ultraviolet rays of the sun.
প্রোটেক্টস দ্য আর্থ ফ্রম দ্য পার্টিকুলার রেস গুলোকে প্রোটেক্ট করো না, আমাদেরকে প্রোটেক্ট করো। হুম, হুম, কিন্তু এটা জানো এটা পয়জনাস গ্যাস যে, মানে ওই সেম গ্যাসটা অ্যাটমসফিয়ারের টপ মোস্ট লেয়ারে না থেকে যদি আমাদের ভিতরে অ্যাটমসফিয়ারে থেকে যেত, তাহলে উই উড হ্যাভ বিন ফিনিশড বাই নাও, মানে একদম নাই হয়ে যেত পুরো হিউম্যানিটি, মানে পুরো লাইফ ফর্ম নাই হয়ে যেত। ওজোনের ফর্মুলা হলো O3, ঠিক আছে? কি থাকে? অক্সিজেন মলিকিউল থাকে, বুঝতে পারছো? হুম, হ্যাঁ, হুম, দিস ইজ ওজন মলিকিউল। এখন এই ওজন মলিকিউলটা ফর্ম কেমনে হয়? ওজন মলিকিউলটা ফর্ম হয় বাই কম্বাইনিং অক্সিজেন, মানে একটা অক্সিজেন মলিকিউল আরেকটা ন্যাসেন্ট অক্সিজেন মলিকিউলকে সাথে কম্বাইন করে ওজন ফর্ম করে। এখন কি হয়, ওজন লেয়ার ডিপ্লেশন কখন স্টার্ট হয়েছিল? বিকজ তোমার ওজন লেয়ারটা একটা ন্যাচারাল শিল্ডের কাজ করে, ঠিক আছে? ওটা কি করতে পারে, ওটা ওজনটা ইউভি রেডিয়েশন যেটা সানের থেকে আসে ওটাকে অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে? যাতে ওটা হুম, আর্থের সার্ফেস অব্দি না আসে, এটা ওর কাজ। আগের দিনে কি হতো, এখন এটা ব্যান হয়ে গেছে। আগের দিন রেফ্রিজারেটর, মানে যেখানে কুলেন্ট ইউজ হতো, কুলেন্ট কোথায় কোথায় ইউজ হয়? রেফ্রিজারেটর ইউজ হয়, তারপরে তোমার এসিতে ইউজ হয়, এগুলো জায়গায় বা অনেক ফ্যাক্টরিতে ইউজ হয় এজ এ কুলেন্ট হিসেবে। সো আগের দিনের হুম, কুলেন্টের মধ্যে, ওল্ড কুলেন্টসের মধ্যে কি থাকতো? ওল্ড কুলেন্টসের মধ্যে থাকতো তোমার সিএফসি, নাম শুনেছো? হুম, হুম। ক্লোরোফ্লোরোকার্বনস। এমনি নাম তো এটা শুনেছি, হ্যাঁ মানে শুনেছো পুরো টেস, এটা প্রথমটা শুনে নাই। হ্যাঁ ক্লোরোফ্লোরোকার্বনস বলে এটাকে। এটা একটা গ্রুপ অফ, এটা ক্লাস অফ কম্পাউন্ড, মানে মলিকিউলস, ঠিক আছে? হুম, সিএফসি ফাইভ ফাইভ আছে, সিএসপি টু আছে, এরকম আলাদা ক্যাটাগরাইজ করা হয়েছে, আলাদা মানে ওই ফ্যামিলি বলতে পারো একটা মলিকিউলস। এটা কি করে, দিস ক্যান ব্রেক দ্য বন্ড, মানে এটা ব্রেক করতে পারে এই বন্ডগুলো, টার্নিং ওজোন ইনটু অক্সিজেন প্লাস অক্সিজেন মলিকিউলস। তার মানে দুটো যদি আমাদের ওজোন মলিকিউল থাকে, ও কি করতে পারে, ওই দুটোর থেকে ইট ক্যান প্রডিউস তোমার অক্সিজেন মলিকিউলস। দুটো আমি এমনি বলছি, মানে অক্সিজেন মলিকিউল কিসে কনভার্ট করতে পারে, ও অক্সিজেন ও নর্মাল অক্সিজেন মলিকিউলে কনভার্ট করতে পারে। তো নর্মাল অক্সিজেন হুম, মলিকিউলে কনভার্ট করলে কি হবে, ওজন তো কমে যাচ্ছে না, ওজন হুম, লেয়ারটা কমে যাচ্ছে। হুম, তার জন্য এটাকে কি করা হয়েছে, এই জিনিসটাকে ব্যান করে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন এসি বা ফ্রিজের মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ মানে ওজন ফ্রেন্ডলি কুলেন্টস ইউজ করা হয়। হ্যাঁ, এটা শুধু হুম, কুলেন্ট মানে তোমার ইভেন এটা পারফিউমস বা ডিওড্রেন্টসের মধ্যে ইউজ করা হতো, ওকে, বুঝতে পেরেছো? সিএফসি আগে হুম, ডিওড্রেন্টের মধ্যে ইউজ করা হতো, ডিওড্রেন্ট, এসি, ফ্রিজ, এগুলো সব জায়গায়। এখন হুম, ইকো ফ্রেন্ডলি কুলেন্ট বেরিয়েছে। ইকো ফ্রেন্ডলি কুলেন্টগুলো দে আর ডিভয়েড অফ সিএফসিস, তার জন্য সিএফসি আজকাল পুরো ব্যান, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যান করে দিয়েছে, বুঝতে পেরেছো? হুম, এটাই। না হুম, হলে কি হবে, না হলে এই রিসেন্টলি আমি পড়েছিলাম একটা আর্টিকেলে যে ওজোন লেয়ার আবার, মানে যে জায়গাটা উপরে ওই যে নর্থ পোলে এসে হয়ে গেছিলো না তোমার, হুম, হ্যাঁ, মানে একটা মানে ফুটা টাইপের একটা হয়ে গেছিল ওজোন লেয়ার। সো এখন ওটা ফিল আপ হুম। হচ্ছে অনেকটা। সো এটাই। সো এখন হবেই কেন, লকডাউন না না, কিছু পলিউশন লকডাউনের হবে জন্য না না, কিছু হবে না। লকডাউন এখন না, এটা ওভার দ্য কোর্স অফ দ্য লাস্ট ডিকেড, মানে লাস্ট 10 ইয়ার্সের মধ্যে এই জিনিসটা হয়েছে। এটা একদিনের কাজ না, আর এক বছরের কাজ না, ইটস মানে কন্টিনিউয়াস প্রসেস। এটা কেন হয়েছে, বিকজ হুম, সিএফসি ব্যান করা হয়েছে। সিএফসি আজকাল পুরো ওয়ার্ল্ডের মধ্যে ব্যান আছে, আজকাল কোনো জায়গায় থাকে না, কোনো কুলেন্টে ইউজ করা না। হুম, ওকে, সো রাস্টিং অফ আয়রন। এখন রাস্টিং অফ আয়রনটা তোমাদের এখানে বইয়ের মধ্যে স্পেশাল একটা ইউজ কেস হিসাবে দিয়েছে, ঠিক আছে? ইউজ কেস কেন দিয়েছে, বিকজ রাস্টিং অফ আয়রনে কি হয়, আমাদের আস্তে আস্তে ডেস্ট্রয় করে দেয়। রাস্টিং অফ আয়রন কি করে, আয়রন ম্যাটেরিয়ালসগুলোকে আস্তে আস্তে ক্ষয় করতে 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 কি হয়, ওটা নাই হয়ে যায়, বুঝতে পারছো? হ্যাঁ, তো এটাতে কি হয়, তোমার ভাবো তোমার ঘরের কনস্ট্রাকশনে তুমি রডস ইউজ করেছো, বা তোমার কোনো একটা দরকারি একটা খুব এসেনশিয়াল একটা জিনিস, বা তোমার ভেহিকেলের তোমার তোমার মেটেলের যেগুলো টুকরা, মানে সে কম্পোনেন্টসগুলো আছে ওগুলো, তোমার মেশিনারি পার্টস, ফ্যাক্টরিজের যেগুলো মেশিনস থাকে বড় বড়, এই যে তোমার বড় বড় গাড়ি থাকে, শিপ থাকে, ব্রিজ থাকে, হ্যাঁ না, এই যে আমাদের সরাইঘাট ব্রিজ, পুরো অনেকটা পুরো 90% আয়রন দিয়ে বানানো, আয়রন তোমার স্টিল এগুলো দিয়ে বানানো, হ্যাঁ না,
মেইন বডিটা তো আয়রনের থাকে না, বিকজ ইটস ভেরি মানে সলিড, মানে খুব শক্ত থাকে। তো এতগুলো জিনিস এগুলো তো কি হয়, এগুলো মোমেন্টারি রাস্টিং এর জন্য কি হয়, রাস্টিং এর মধ্যে কি হয়, ওখান থেকে আয়রন অ্যাটমস বের হয়ে যায় না, না বলো? জিশান, হ্যালো? আয়রন মেটালস বেরিয়ে যায় না যখন রাস্ট ফর্ম করে? হ্যাঁ স্যার। হ্যাঁ, যে কোনো মেটাল অবজেক্ট যদি রাস্ট করে, ওই মেটালের অবজেক্টটার শেপটা পাতলা হয়ে যাবে, আগের থেকে কমে যাবে। কেন? সাম অফ দ্য iron is used in making that new compound called iron oxide, যেটা Fe2O3। Fe2O3 এর মধ্যে যে Fe পার্টটা আসছে, তো কোথা থেকে আসছে? ওটা ওই ভিতরের মেটালটার থেকে আসছে। ইয়েস অর নো? তো ওইটাই। সো রাস্টিং এর জন্য দুটো জিনিস দরকার, দুইটা কোয়াইট এসেনশিয়াল। রিঅ্যাকশনটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ, আয়রন প্লাস অক্সিজেন প্লাস ওয়াটার, ঠিক আছে? তো আয়রন, অক্সিজেন আর ওয়াটার, এই তিনোটা থাকতে লাগবে, বুঝতে পেরেছো? তো এই তিনোটা থাকলেই তোমার রাস্ট ফর্ম করতে হবে। সো আমরা যদি আমাদের যদি ঘরের মধ্যে মেটালের জিনিস আছে, আর বাইরে যদি আমাদের খুব এনভায়রনমেন্টটা খুব হিউমিড মানে কি, ওয়াটার পেপার আছে, আর বাবা ওয়াটার পেপার আছে আর অক্সিজেন আছে, তাহলে তো ঝামেলাই শেষ, তাহলে তো দুটোই পেয়ে যাচ্ছে না, ওয়াটার পেপার থেকে ওয়াটার পেয়ে যাচ্ছে, অক্সিজেন থেকে O2 পেয়ে যাচ্ছে, ওটা তো আছে অ্যাটমসফিয়ারে, হ্যাঁ না? 23% থাকে, বুঝতে পেরেছো? তো অটোমেটিকলি কি হবে, রাস্ট খাওয়া স্টার্ট করে দেবে। তার জন্য রাস্টিং উইল বি ফাস্টার, মানে হিউমিড এনভায়রনমেন্টসের মধ্যে রাস্টিং তাড়াতাড়ি হয় অ্যাজ কম্পেয়ার টু লেস হিউমিড এনভায়রনমেন্ট, যেখানে হিউমিডিটি কম, যে জায়গার মধ্যে হিউমিডিটি কম আছে, মানে ওয়াটার পেপার কন্টেন্ট কম আছে অ্যাটমসফিয়ারে, ওই জায়গাগুলোতে, যেরকম আমাদের গুয়াহাটিতে হিউমিডিটি খুব হাই থাকে, 93%, 90%। এই যে কালকে বৃষ্টি পড়লো, রোদ্র দিল, বাস লগলো হিউমিডিটি হাই হয়ে গেল, হ্যাঁ না? তো এগুলো জায়গায় কি হয়, রাস্টিংটা বেশি হয়। আর যেগুলো জায়গায় তোমার ড্রাই থাকে, ড্রাই এরিয়া যেগুলো থাকে, ড্রাই ইন দ্য সেন্স মানে কি, মানে ওয়াটার পেপারটা হিউমিডিটি কম, তো ড্রাই এরিয়ার মধ্যে ডাস্টিংটা স্লোলি হয়, বুঝতে পেরেছো? মোর হিউমিডিটি, মোর ফাস্টলি, মানে বেশি ফাস্ট হবে তোমার রাস্টিং এর প্রসেসটা। আর যদি লেস হিউমিড লেস হিউমিড এনভায়রনমেন্ট উইল রেজাল্ট ইন এ স্লোয়ার রাস্টিং প্রসেস। ওকে, সো এখন কথা হলো, রাস্টিং ইজ নট এ গুড থিং, হ্যাঁ না? বিকজ আমরা মেটালস দিয়ে যখন জিনিস বানাবো, উই এক্সপেক্ট দ্যাট থিং টু রিমেন ইনট্যাক্ট, ওটা ইনট্যাক্ট রাখার চেষ্টা করব। ও তো ইনট্যাক্ট থাকবে না, কেন, ওটা তো গুঁড়াতে কনভার্ট হয়ে যাচ্ছে। সো হাউ ডু ইউ প্রিভেন্ট দ্যাট? সিম্পলি বাই সেপারেট, মানে রিমুভিং দ্য কন্ট্যাক্ট অফ দ্য মেটাল উইথ অক্সিজেন অ্যান্ড ওয়াটার ফর বোথ। মানে এই রিয়াকশনের থেকে যদি আমি অক্সিজেনটাকে কাট করে দিই, তাহলেও আমার হয়ে গেল, ঝামেলা শেষ, রিয়াকশনটা ইনকমপ্লিট হয়ে যাবে, রিয়াকশনের প্রোডাক্টটা হবে না, কম হবে না। ওয়াটারটা সরিয়ে দিলেও হবে, বা দুটোকে সরিয়ে দিলাম, বেস্ট, না না না। সো একটা প্রথম উপায় কি, তো হোয়াট আর দ্য ডিফারেন্ট প্রসেসেস, ডিফারেন্ট স্টেপস। সো রাস্টিংটাকে অ্যাভয়েড করার জন্য, সো রাস্টিং এর জন্য কি হয়, রাস্টিং ইজ এ প্রসেস, তো রাস্টিং এর কি হয়, স্টেপস টু অ্যাভয়েড রাস্টিং অফ মেটালস। সো কি কি স্টেপ নিতে পারি আমরা? প্রথম স্টেপ, পেন্টিং, হ্যাঁ না? পেন্ট করলে কি হয়, পেন্টের মধ্যে কি থাকে, অয়েল থাকে, হ্যাঁ না? আর ওটা একটা লেয়ার ফর্ম করে দেয়। এখন ওই পেন্টটা যদি তুমি রাখিয়ে দাও, আর মেটালের পেন্টসগুলো একটু অন্যরকম হয়, ওটা ইনামেল পেন্ট বলে থাকে, ঠিক আছে? ওই ওয়াল পেন্টের মতো না, ওটা টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ থিং। ওটা একটু মোটা থাকে, এটা একটা লেয়ার ফর্ম করে, একটা শাইনি একটা লেয়ার ফর্ম করে। ওটাতে কি হয়, ওটা তোমার পুরো বসে যায় ভিতরের মধ্যে কন্ট্যাক্টে। আর ইফ ইউ অ্যাপ্লাই মাল্টিপল কোটস অন এ মেটাল সারফেস, দেন দ্যাট সারফেস ডাজ নট কামস ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার অর অক্সিজেন, ঠিক আছে? দাস প্রিভেন্টিং রাস্টিং, ঠিক আছে? সেকেন্ড হলো কি, গ্রিজিং। অনেক সময় গ্রিস করে দেওয়া হয়, গ্রিস তো জানোই, ওই যে গাড়িতে ইউজ করা হয় মুভমেন্টটাকে ভালো করার জন্য। তো গ্রিস করে দিলেও কি হয়, গ্রিজিং আর পেন্টিং একই রকমের বলতে পারো। তারপর আছে ইলেকট্রোপ্লেটিং, ঠিক আছে? আরেকটা আছে গ্যালভানাইজেশন আছে, এটা তোমরা পাওনি অবশ্য, তোমাদের বইয়ের মধ্যে আছে না দেখি। আচ্ছা স্যার। হ্যাঁ, এটাকে গ্যালভানাইজেশন বলে, ঠিক আছে?
সো গ্যালভানাইজেশনে কি হয়, গ্যালভানাইজেশনের মধ্যে একটা আলাদা অন্য একটা মেটালের কোটিং লাগিয়ে দিই আমরা। ইউজুয়ালি কিসের কোটিং লাগানো হয় আয়রনের উপরে? লেস রিঅ্যাক্টিভ মেটাল, জিঙ্কে, ঠিক আছে। নাহলে এখানে বেশি রিঅ্যাক্টিভ মেটাল লাগলে কি কি হবে, ওখানে আবার তোমার ইসের রিঅ্যাকশনটা হয়ে যাবে, অল্প দেখেছিলাম না, কি কি রিঅ্যাকশনটা ছিল, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়ে যাবে, হ্যাঁ না? তো জিঙ্ক, জিঙ্ক যদি দেখো, জিঙ্কটা কি, জিঙ্কটা সবসময় জিঙ্ক ইজ মোর রিঅ্যাক্টিভ দেন আয়রন, ঠিক আছে। তো ওইটাকে বাইরে রাখা হয়, আর লেস রিঅ্যাক্টিভকে ভিতরে রাখা হয়, যাতে ভিতর থেকে ওটা বাইরে না আসতে পারে। নাহলে কি হবে, আমরা যদি বাইরে ভাবো কপারের সারফেস লাগিয়ে দিলাম, বাস ও কি আয়রনটা বাইরে এসে যাবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তো ওইটাই। তো তার জন্য এটা কি করা হয়, তোমার লেস রিঅ্যাক্টিভগুলোকে সবসময় ইসে করা হয়, মানে ভিতরে রাখা হয়, মানে আয়রনটা লেস রিঅ্যাক্টিভ বলে আয়রনটাকে আমরা কি দিয়ে কোট করি, মোর রিঅ্যাক্টিভ, তো জিঙ্ক দিয়ে কোট করি, ঠিক আছে। জিঙ্ক কোট লাগানো, জিঙ্ক কোটিং। নেক্সট আর কি আছে, নেক্সট তোমার একটা আছে তোমার ইসে, এটা তোমাদের দেয় নেই, তোমার একটা আছে ইলেকট্রোপ্লেটিং বলে ওটাকে, ইলেকট্রোপ্লেটিং আছে, ইলেকট্রোপ্লেটিং ইজ এ কাইন্ড অফ গ্যালভানাইজেশন বলতে পারো। আর লাস্টেরটা আছে তোমার অ্যালয়িং, এটা তো শুনেছই, স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল ইজ অ্যান অ্যালয় অফ আয়রন, জানো তো এটা? স্টেনলেস স্টিলে জংকার পড়া, carbon and metals like chromium হ্যাঁ and manganese. হ্যাঁ, ক্রোমিয়াম এন্ড ম্যাঙ্গানিজ। তো ক্রোমিয়াম এন্ড ম্যাঙ্গানিজ দিয়ে কি করে আয়রনটাকে মিক্স করে একটা নতুন কাইন্ডের একটা মিক্সচার বানায়, ওটাকে বলা হয় অ্যালয়। তো দ্যাট অ্যালয় ডাজ নট রাস্ট। তার জন্য দেখবে আমাদের যে চামচ আছে ঘরের মধ্যে, স্টিলের চামচ আছে, ওগুলো কিন্তু চলতেই থাকে, ওটার মধ্যে জং পড়ে নাকি, যেহেতু ধোয়াও হচ্ছে, বাসনে ফেলে দেওয়া হচ্ছে, জলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তার তো জংকার পড়ে না কেন, বিকজ অ্যালয়, না না। আমাদের স্টিলের প্লেট আছে, স্টিল ইজ এন অ্যালয়, বুঝতে পেরেছো? স্টেনলেস স্টিল তো আরো ভালো, স্টেনলেস স্টিল হলো একদম মানে একটা আলাদা কোটিংই দেওয়া থাকে, মানে কোনো রকমের ওটা শাইন যায় না, কিছু যায় না, তো ওটা খুব মানে খুব ভালো কোয়ালিটি থাকে, বুঝতে পেরেছো? তো দিস আর সাম অফ দ্য স্টেপস দ্যাট ইউ ক্যান ইউজ টু অ্যাভয়েড তোমার রাস্টিং অফ মেটালস, ওকে? যেমন যে তো গ্যালভানাইজেশন বুঝেছো, গ্যালভানাইজেশন মানে ইটস এ ওয়ে অফ ডিপোজিটিং এ লেয়ার অফ মেটাল লাইক ক্রোমিয়াম অর জিঙ্ক অন আয়রন, ঠিক আছে। কিন্তু ওই লেয়ারটা আবার উড়ে গেলে দিকদারি, তার জন্য এটাকে একটা খুব গ্যালভানাইজেশন দুটো টেকনিক আছে, একটা তোমার নর্মাল তোমার কোটিং টেকনিক আছে, আর একটা টেকনিক আছে কি তোমার পুরোটাকে ইলেকট্রোপ্লেট করে দেয়, ইলেকট্রিসিটি ইউজ করে ওটাকে কোটিং করা। তো দ্যাট ইজ মোর মানে গ্যালভানাইজেশনটার একটা স্ট্রঙ্গার ফর্ম হলো ইলেকট্রোপ্লেটিং, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো ওটাই। তো এখানে তুমি দেখো শিপ কিসে করে, শিপ তোমার আয়রনের চেয়ে বানানো থাকে। এখন শিপের উপরের পার্টটাও তোমার নিচের পার্টটা তো জলের নিচেই থাকে সবসময়, হ্যাঁ। আর শিপের মধ্যে এত রকমের সল্টস থাকে, তো শিপ মেনলি কোথায় চলে, রিভার্সে তো চলে না, শিপ মেনলি চলে কোথায়, সিজ এন্ড ওশেন। হ্যাঁ, সিজ এন্ড ওশেনসে কি হয়, সবসময় সল্টি ওয়াটার থাকে, আর সল্টি ওয়াটারের মধ্যে সল্টি ওয়াটার থাকলে রাস্ট ফর্মেশনটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে presence of salt in the water can increase the rate of rust formation, ঠিক আছে। এটার জন্য কি করা হয়, তো শিপের মধ্যে বহুত সাফারিং হয়, ড্যামেজ হয়, তার জন্য কি করা হয় আজকাল, যেগুলো শিপের মধ্যে শিপের আয়রনটাকে রিপ্লেস করতে লাগে, এত আয়রন তোমার মানে তুমি ওটাকে স্টেনলেস স্টিল দিয়ে বানাতে পারবে, বুঝতে পেরেছো? তো ওটাকে পেন্ট করে যেমনে মানে যতটুকু ভাবে রাখা যায় রাখে, বাট তোমার এভরি ইয়ার চেঞ্জ করতে লাগে, নিচের পার্টটা এভরি ইয়ার চেঞ্জ করতে গেলে এটা বহুত টাকার খরচা আছে এভরি ইয়ার, মানে পুরো মানে ওয়ার্ল্ডে অনেক রকমের মানে অনেক টাকার একটা খরচা দেয় টু রিপ্লেস অনলি দোজ রাস্টেড পার্টস পিসেস অফ মেটাল, বুঝতে পেরেছো? নেক্সট কামিং টু শিপ ডুবে তো তারপর এটা কাউন্টডাউন, হ্যাঁ কাউন্টডাউন, তো ওইটাই সো অনেক টাকা খরচা ওটা, মানে ওই খালি এভরি শিপের মধ্যে তোমার এই আয়রনের পার্টসগুলো যেগুলো নিচের সারফেস থাকে ওটা অনেক ড্যামেজ হয়, প্লাস দেখো শিপের উপরের পার্টসটাও ড্যামেজ হয়, কেন? উপরে তোমার কি থাকে, উপরে মেটালের পার্টগুলো থাকে, এখন মেটালের পার্টগুলো থাকার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, তোমার ওই সিএর যেটা ওয়াটার পার্ট থাকবে ওটার মধ্যে ওয়াটার পার্টটার মধ্যে সল্ট থাকবে না, বুঝতে পারছো? তো এখানেও সেম জিনিসটাই হচ্ছে। সো নেক্সট হলো ক্রিস্টালাইজেশন, ঠিক আছে। ক্রিস্টালাইজেশন কি জিনিস, ক্রিস্টালাইজেশনটা হলো ফটাফট বুঝিয়ে দিই, একদম সিম্পল জিনিস।
আমাদের চিনি যেরকম দেখছো, বা কপার সালফেটের ক্রিস্টালস বলেছিলাম, আমাদের লবণ যেটা আছে সোডিয়াম ক্লোরাইড, সো এগুলো দিজ আর মেড আপ অফ ক্রিস্টালস, হ্যাঁ না? সল্ট কেমনে পাই? সল্ট আমরা সি ওয়াটার ইভাপোরেট করে পাই, হ্যাঁ না? তো সল্ট যেটা পাই ওটা কি হয়, ওটা একটু সাদা রঙের থাকে, মানে একটু মিল্কি টাইপের থাকে, ঠিক আছে? ওইটাতে কিন্তু তুমি ক্লিয়ারলি দেখতে পাবো না, আমাদের চিনির মতো তো সাদা মানে ট্রান্সপারেন্ট থাকে না। যেটা ওশেনের সল্ট থাকে ওটা সাদা থাকে, ঠিক আছে? বা বড় বড় টুকরা পাবে, বাট ওইটাকে তুমি ওই যে চিনির মতো আর পার দেখতে পাবে না। এটা কেন হয়? বিকজ ওইটা পিওর থাকে না, ঠিক আছে? বিকজ সি ওয়াটারের মধ্যে অনেক রকমের মিনারেলস থাকে, তার জন্য ওটাও মিক্স মানে ক্রিস্টালসগুলোতে এসে যায়, ঠিক আছে? কিন্তু পিওর সাবস্টেন্স যেগুলো আছে, পিওর সাবস্টেন্সের যেগুলো ক্রিস্টাল আছে, ফর এক্সাম্পল যদি আমি বলি, আমাদের চিনি বলি এক্সাম্পল, আমাদের চিনিটা রিফাইন করা হয়, তো চিনিটা রিফাইন করে ওটাকে ক্রিস্টাল ফর্মে বানানো হয়, সল্টিফাই করা হয়। বা কপার সালফেট যেটা বললাম, কপার সালফেট ক্রিস্টাল যদি বড় একটা টুকরা নাও, তাহলে কি হবে? ইউ ক্যান সি দ্যাট, মানে একটা সাইডের থেকে একটা সাইড, যদিও ব্লু কালার, একটা সাইড থেকে একটা সাইড তুমি দেখতে পাবে, মানে ইটস ট্রান্সপারেন্ট, বুঝতে পেরেছো? সো এই প্রসেসটাকে যে ফর্ম করা হয় পিওর সাবস্টেন্স থেকে, পিওর সাবস্টেন্সের সলিউশনের থেকে যখন আমরা ওদের ক্রিস্টালস ফর্ম করি বা ওটাকে সলিডে কনভার্ট করি, দ্যাট প্রসেস ইজ কল্ড ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন কখন কি মানে কি? ক্রিস্টালাইজেশন হলো লিকুইড থেকে একটা সল্ট সলিউশনের থেকে একটা সল্ট বার করাকে আমরা ক্রিস্টালাইজেশন বলি, বুঝতে পারছো? হ্যাঁ। সো এটা একটা ফিজিক্যাল চেঞ্জ। কেন একটা ফিজিক্যাল চেঞ্জ? শুধু শেপটাই তো চেঞ্জ হচ্ছে না, মানে কপার সালফেটটা যখন আমরা ডিজলভ করেছিলাম, মনে আছে এই টাইপের সলিউশনটা আমাদের, কপার সালফেট কি করেছিলাম, কপার সালফেট ক্রিস্টালস নিয়ে আমরা জলের মধ্যে মিক্স করেছিলাম। জলের মধ্যে মিক্স করার পরে কি কপার সালফেটটা কি অন্য ফর্মুলা হয়ে গেছে? না, ওটা তো অন্য ফর্মুলা হয় না। ক্রিস্টালের মধ্যে CuSO4 ছিল, জলের ভিতরে CuSO4ই আছে, খালি কি হয়েছে, স্টেটটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ না? তো এটাই তো, এই প্রসেসটাকে কি বলা হয়? ক্রিস্টালাইজেশন বলা হয়। ক্রিস্টালাইজেশন মেনলি কিসের করা হয়? সল্টস গুলোর করা হয়। Most of the salts can be taken out from their salt solutions by the process of crystallization. Okay? বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই। ফর এক্সাম্পল তুমি ডাইলিউট সালফুরিক অ্যাসিড নাও, এটার মধ্যে যদি অল্প, মানে যখন সালফুরিক অ্যাসিডটা বয়েল করা স্টার্ট করবে, ডাইলিউট সালফুরিক অ্যাসিডটা বয়েল করা স্টার্ট করবে, ওটার মধ্যে কপার সালফেট পাউডারটা আস্তে আস্তে ঢেলে দেবে, আর ওটাকে নাড়তে থাকবে। নাড়তে থাকতে কি হলো, কপার সালফেটটা গুঁড়া গুঁড়া যে পাউডারটা আছে ওটা ডিজলভ হয়ে যাবে, ঠিক আছে? ওই সলিউশনটা, যেটা ব্লু কালার সলিউশন একটা ফর্ম হবে, ব্লু কালার সলিউশনটা কি হবে, তুমি যদি ফিল্টার পেপার দিয়ে পাস করো কিচ্ছু হবে না, হ্যাঁ না? ফিল্টার পেপার দিয়ে পাস করলে কি হবে? ও সরি, ফিল্টার পেপার দিয়ে পাস করে না, কিছু হবে, বেশি হবে। ফিল্টার পেপার যখন পাস করবে, মানে ওটার মধ্যে সব নোংরা টুংরাগুলো চলে যাবে। এখন নেক্সট হলো কি, তোমার ওই সলিউশনটা যখন ঠান্ডা হবে, ঠিক আছে, ঠান্ডা ভাবে তুমি এটাকে ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দিলে, ঠিক আছে, বা এটাকে বিলো 10 ডিগ্রি সেলসিয়াস বরফ একটা ওয়াটার মানে আইস বাতের মধ্যে রেখে দিলে, তো আইস বাতের মধ্যে রাখার সাথে সাথে কি হবে, তুমি দেখবে যে ওই সেটা সল্টিফাই হচ্ছে, ওই ভিতরের মধ্যে যে কপার সালফেট আছে ওটা ক্রিস্টাল ফর্ম হচ্ছে ভিতরে, এই যেরকম টাইপের লবণ লবণ টাইপের পার্টিকেলস, দানা দানা চাকলা চাকলা এরকম প্রডিউস হচ্ছে, বুঝতে পারছো? কেন হচ্ছে? বিকজ তুমি যখন মিক্স করেছিল এটা গরম ছিল, আর এটা ঠান্ডা হতে কি হচ্ছে, এটা একটা মানে তোমার ক্রিস্টাল ফর্ম করছে, যেহেতু এটা তোমার ডাইলুট অ্যাসিডের মধ্যে কি হয়, ডাইলুট অ্যাসিডের মধ্যে এটা তোমার ক্রিস্টাল ফর্মেশনটা তাড়াতাড়ি হয়, মানে নর্মাল জলের মধ্যে তুমি দেখতে পারবে না ইজিলি, জলের মধ্যে ইভাপোরেট করতে পুরো জলটা ইভাপোরেট করতে, কিন্তু এখানে ইভাপোরেট করতে লাগে না। অ্যাসিডের তোমার বয়লিং পয়েন্টটা, ফ্রিজিং পয়েন্টটা কম থাকে বলে আমরা কি করতে পারি, এটাকে নর্মাল টেম্পারেচার বা 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা ক্রিস্টালগুলো পেতে পারি, বুঝতে পেরেছো? So this is a process by which we can form crystals of copper sulfate. Understood? Yes. হ্যাঁ, তো বুঝলে এটা তো, দিস ইজ এন্টায়ারলি ফিজিক্যাল চেঞ্জ, এটা আমাদের কোনো কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না, মানে আমরা যেটা কপার সালফেট পাউডার ঢেলেছিলাম ওই পাউডারটার থেকে ক্রিস্টালগুলো ফর্ম হচ্ছে। ওকে, ক্রিস্টালটার মধ্যে ওই CuSO4ই আছে। ওকে, তো আমি মেইন কথা এই চ্যাপ্টারটা আমরা কি বুঝলাম, যে ফিজিক্যাল চেঞ্জ হলে শুধু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকগুলোতে চেঞ্জ আসে, যেরকম স্মেল, কালার, তারপরে তোমার শেপ, এগুলোতে চেঞ্জ আসে। বা কেমিক্যাল চেঞ্জ আমাদের কি হয়, কেমিক্যাল চেঞ্জ আমাদের পুরো টোটালি নতুন জিনিস প্রডিউস হয়, নতুন একটা মলিকিউল ফর্ম হবে, হ্যাঁ না, নতুন কম্পাউন্ড একটা ফর্ম হয়, বুঝতে পেরেছো? তো এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে? ওকে, তো হবে আজকের জন্য, নেক্সট ক্লাসে আর চ্যাপ্টার স্টার্ট করবো। তো এই চ্যাপ্টারের কোশ্চেন্স পাঠিয়ে পেয়েছো না স্কুলের থেকে? কোশ্চেন পেয়েছো? কোশ্চেন আনসার
হ্যাঁ পেয়েছি। এই চ্যাপ্টারটা বুঝেছো তো? হ্যাঁ। এনি ডাউটস রিগার্ডিং দিস চ্যাপ্টার? নো। চ্যাপ্টারটা পড়বে, হ্যাঁ, এখানে অনেকগুলো রিয়াকশনস আছে, দে আর ভেরি ইম্পর্টেন্ট। রিয়াকশনসগুলো ভালো মতো পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর যেই ফর্ম্যাটে দেওয়া আছে ওই ফর্ম্যাটে পড়বে। এই যে ব্র্যাকেটে ব্র্যাকেটে যেগুলো এমজিও এরকম লিখতে দিতে পারে, যে লেখাটা দিয়ে দিল, তোমাকে বলো কেমিক্যাল ফর্মুলা ইউজ করতে, এখন তুমি কেমিক্যাল ফর্মুলা ইউজ করতে লাগবে, তাই না? হুম। তো কেমিক্যাল ফর্মুলা যখন ইউজ করবে তখন কিন্তু তোমার ওই ব্র্যাকেটের পার্টটা লিখতে লাগবে। সো ইউ ক্যানট রাইট ম্যাগনেসিয়াম ব্র্যাকেটে এমজি, না, ডাইরেক্ট লিখবে এমজি প্লাস ও টু গিভস এমজিও, ঠিক আছে? সো এই কেমিক্যাল রিয়াকশনসগুলো ভালো মতো পড়বে, ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে, সো বাই বাই, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট স্যার। ঠিক আছে।